প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো? আজকে আমার নিয়মিত অনলাইন ক্লাসে কাজী মালিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমার অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমার ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর পাটিগণিতের অনুশীলনী 1.1। এর আগে আমি অনুশীলনী 1.1-এর 1 ও 2 এবং 2 নম্বর অঙ্ক করিয়েছি, কেমন? অর্থাৎ মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় এবং ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করিয়েছি। এগুলো আশা করি তোমরা শিখতে পেরেছো এবং বুঝতে পেরেছো। এখন আজকে যেটা করব সেটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, কেমন? তাহলে দেখো, এখানে আমি প্রতিটা থেকে দুইটা করে দিচ্ছি, কেমন? বাকিগুলো তোমরা SW হিসেবে খাতায় করে রাখবে। তাহলে দেখো 3 নাম্বার, 3-এর ক নাম্বার, 3-এর ক হচ্ছে 147, কেমন? এখন দেখো, প্রথমে আমি এই 147কে কি করব? ভাঙাবো। আমি যদি ভাঙাই তাহলে কত দিয়ে ভাগ যাচ্ছে দেখো তো। যেহেতু শেষেরটা হচ্ছে বিজোড়, তাহলে আমরা বিজোড় সংখ্যা দিয়েই করব। তাহলে বিজোড় সংখ্যার মধ্যে সর্বনিম্ন বিজোড় কিন্তু 1 তো আর হবে না। পরবর্তীটা হচ্ছে যে 3, তাহলে আমি 3 দিয়ে যদি দিই তো কত হবে? 3 4 12, তাহলে আরো থাকে কত? 2, তাহলে 27 হয়ে যাবে। 3 9 27। এরপর দেখো 3 দিয়ে কিন্তু যাচ্ছে না, কেমন? 3 এ কি 3, এখানে 19 হয়ে যাবে, তাহলে আর যাচ্ছে না। আমি যদি 5 দিয়ে দিই তাও যাবে না, যদি 7 দিয়ে দিই 7 7 49 হবে, কেমন? তাহলে দেখো, এবার আমরা একটা জিনিস খেয়াল রাখবা, আমি এই উপরে যে ফর্মেটে দিচ্ছি ওই ফর্মেটে করার চেষ্টা করবে, কেমন? যেমন এখানে প্রথমে এটাকে বানিয়েছি, তারপর আমি লিখছি যে কি এখানে 147 সমান 3 গুণ 7 গুণ 7। এটা করার একটা বিশেষত্ব আছে, কেমন? অর্থাৎ আমি এটাকে জোড়ায় জোড়ায় কোন সংখ্যাগুলো আছে সেটাকে আমি জোড়াবদ্ধ করব, কেমন? তাহলে দেখো এখানে একটা জিনিস দেখো, আমি যদি এটাকে সাজাই 7 গুণ 7, তাহলে এটা জোড়ায় আছে, তাই না? জোড়ায় আছে। তাহলে এখানে এবার আরেকটা কথা আমরা জুড়ে দেব যে 3, কিন্তু 3 আছে যেখানে কয়বার? একবার আছে। এখানে 3 কয়বার আছে? এখানে এভাবেই লিখব, এখানে 3 আছে একবার। 3 আছে একবার, কেমন? অর্থাৎ এটা কিসে আছে? জোড়াবিহীন। অর্থাৎ জোড়াবিহীন। 3 আছে একবার, কিন্তু কিভাবে আছে? জোড়াবিহীন। আবার 7 আছে কিন্তু, এবং 7 আছে কয়বার? 2 বার আছে। 7 আছে কয়বার? 2 বার। 7 আছে 2 বার, তার মানে কি যুগ্ম অবস্থায় আছে, জোড়ায় আছে। অর্থাৎ জোড়ায়, কেমন? 7 আছে কিসে? জোড়ায় আছে। সেজন্য এখন এই 3 যদি জোড়ায় থাকতো, আমরা সেটাও লিখবো এখানে যে 3 যদি জোড়ায় থাকতো, 3 যদি জোড়ায় থাকতো তাহলে এটা একটা পূর্ণবর্গ রাশি হতো, পূর্ণবর্গ সংখ্যা হতো। 3 যদি জোড়ায় থাকতো তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা হতো, পূর্ণবর্গ সংখ্যা হতো, কেমন? তাহলে সেই হিসেবে তাহলে আমরা কি বলতে পারি যে এই 147কে পূর্ণবর্গ করতে হলে 3 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা লিখব, অতএব 147কে পূর্ণবর্গ করতে হলে একে 3 দ্বারা গুণ করতে হবে। 3 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তার মানে কি বুঝলাম? এখানকার ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা। তার মানে কি এখানে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে? নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা
নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3। আচ্ছা, এবার দেখো আমরা সেম ভাবে পরের অঙ্কটাও একইভাবে করে নেব। কেমন? তাহলে এখানে কি বুঝলাম আমরা, যে এখানে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত আসলো? 3 আসলো। ওই যে আমাদের বললো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে এখানে 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। কেমন? তাহলে পরবর্তীটা হচ্ছে খ নাম্বার, অর্থাৎ 384। খ নাম্বার 384। তাহলে দেখো আমি যদি 384 কে ভাঙাই তাহলে কি দাঁড়াবে দেখো তো। 384 আমি এটা মুছে দিতে পারি, এটা মুছে দিই। তাহলে 384 যেহেতু এটা জোড়, আর আমি 2 দ্বারা ভাগ করলে কত হবে? 2 একে 2, 1 আছে, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। এবার আমি যদি আবার 2 দিয়ে দিই তাহলে কত হবে দেখো তো। 9 দুগুণে 18, 6 দুগুণে 12, আবার যদি 2 দিয়ে দিই 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আবার যদি 2 দিয়ে দিই কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার যদি 2 দিয়ে দিই তাহলে কত হবে? 12, আবার 2 দিয়ে দিলে কত হবে? 6, আবার 3। এভাবে আমরা করতে পারি। কেমন? তাহলে দেখো তো এটাকে যদি আমি একটু সাজিয়ে ওই এর আগে যেভাবে করেছিলাম, যে এখানে 384 সমান কত হবে দেখো তো। 2 2 কয়টা? 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে কত দাঁড়াচ্ছে? 1 3 4 5 6 7 এবং আরেকটা 3 রয়ে গেছে। 1 2 3 4 5 6 7। কেমন? তাহলে একটা জিনিস দেখো তো, এখানে 2 আছে কয়বার? আমি আচ্ছা এটা যদি আমি জোড়াই লিখি 2 গুণ 2, 2 গুণ 2। কেমন? আমি একটু জোড়াই লিখছি 2 গুণ 2। এখানে একটা কিন্তু জোড়াহীন রয়ে গেছে, তাই না? জোড়াবিহীন রয়ে গেছে। কেমন? তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারবো? যদি আমরা এটাকে যদি করি তাহলে কি করতে পারবো দেখো তো। দেখো এখানে গুণনীয় 2 ও 3 কিন্তু কি আছে? জোড়াহীন অবস্থায় আছে, তাই না? বাকিগুলো জোড়া অবস্থায় আছে। কেমন? আমরা এই কথাটাই লিখবো। এর আগেরটা এবং এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে গুণনীয় 2 কিন্তু কি আছে? 2 এবং 3 জোড়াহীন আছে, আমরা সেটাই লিখবো। এখানে গুণনীয় 2 এবং গুণনীয় 2 ও 3 জোড়াহীন কেমন অবস্থায় আছে। 2 ও 3 এবং 2 ও 3 কিসে আছে? জোড়াহীন। যদি 2 ও 3 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা হতো। কেমন? তাহলে আমি এখানে সেটাই লিখবো যে 2 ও 3 যদি জোড়ায় থাকতো তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, তাহলে এখন যে সংখ্যাটা ছিল তাহলে সেটা কত? 384। এই পূর্ণবর্গ করতে হলে 384 কে পূর্ণবর্গ করতে হলে 2 ও 3 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 2 3 ও 2 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। কেমন? তাহলে সেই হিসেবে সংখ্যাটা কত দাঁড়াবে একটু দেখো তো, এটার গুণফলটা কত হবে? তাহলে 2 ও 3 দ্বারা গুণ, তার মানে অর্থাৎ 6 দ্বারা গুণ করতে হবে। 6 দ্বারা গুণ করতে হবে। 6 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে 2 ও 3 অর্থাৎ কি এই দুটাকে একসাথে করলে কত দাঁড়াবে? 6। তার মানে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 6। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 6 হবে। কেমন? আচ্ছা, এবার আসি আমরা পরবর্তী অঙ্কে, অর্থাৎ 4 নম্বরে। কেমন? দেখো 4 নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কেমন? এইখানে সেম কাজ করবো আমরা। যেমন দেখো প্রথমটা 4 এর ক 972।
972। তো এটাকে যদি ভাঙাই তাহলে কি হবে দেখো তো, যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 4 2 করে 8, 17 হয়ে যায়। এক এখানে যোগ হয় না 17, তাহলে 17 হলে 8 2 করে 16, আবার এক হয়ে যাচ্ছে 12, 6 2 করে 12। আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 2 2 করে 4, 4 2 করে 8, 3 2 করে 6। তাহলে এটা কত হবে, এটা কত, এটা কত দিয়ে যাবে, এটাকে আমরা 3 দিয়ে করব, যেহেতু শেষে 3 আছে, বিজোড় আছে, তাহলে 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে যাবে, 3 2 করে 6, তাহলে আরো কত 2, 3 7 21, আবার 3 দিয়ে যাবে, 3 9 27, 3 দিয়ে দিলে কত হবে, 3 হবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি এইভাবে সাজিয়ে আগেরটার মতো সাজিয়ে লিখি, অর্থাৎ 972 সমান 2 গুণ 2 গুণ, তারপরে আছে 3, কয়টা, 1 2 3 4 5টা, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 5টা লিখলাম। কেমন? আচ্ছা, এখন দেখো এটাকে যদি আমি জোড়া আকারে সাজাই, 2 গুণ 2, 3 গুণ 3, 3 গুণ 3 এবং 3, এই তিনটা কিন্তু জোড়াবিহীন অবস্থায় আছে। এই তিনটা কি আছে, জোড়াবিহীন, অর্থাৎ গুণনীয়ক 3 কিন্তু এখানে কি আছে, এখানে আমরা কি লিখতে পারবো, এখানে গুণনীয়ক, এখানে গুণনীয়ক 3 জোড়াবিহীন অবস্থায় আছে, জোড়াবিহীন অবস্থায় আছে। তাহলে এই 972 যেটা আছে, এই 972 কে যদি পূর্ণবর্গ সংখ্যা বানানোর দরকার হয় তাহলে 3 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। এই জন্য নিতে হবে যে অর্থাৎ বা অতএব 972 কে পূর্ণবর্গ সংখ্যা বানানোর জন্য পূর্ণ সংখ্যা বানানোর জন্য আমাদেরকে কি করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে, অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি, তাহলে আমরা কি লিখব, অতএব বা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, 3, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 3। কেমন? এভাবে করে আমরা পরবর্তী অঙ্কটাও করতে পারবো। কেমন? তাহলে আমি এই নিয়মে তোমরা ক এবং গ করে ফেলবে। এখন আমি 5 নম্বরে চলে যাচ্ছি। ঠিক আছে, 5 নম্বর প্রশ্নে কি বললো দেখো, যে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, ভাগ প্রক্রিয়ার বর্গমূল করব। এটা কেমন, ভাগ প্রক্রিয়ার বর্গমূল করার পরে যেটা অবশিষ্ট যেটা থাকবে সেটা যদি বাদ দেওয়া হয় তাহলে আমরা বুঝতে পারবো এটা একটু পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা একই প্রক্রিয়া আমরা ভাগ করে, অর্থাৎ 2 নম্বর অঙ্ক যেভাবে করেছিলাম ভাগের সাহায্যে বর্গমূল, ওভাবে আমরা করার চেষ্টা করব। তাহলে এটা কত, 4639। তাহলে দেখো 4639কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদেরকে কি করতে হবে, জোড়ায় অঙ্ক নিতে হবে। তার নিলাম। তাহলে দেখো এটা সিস্টেমটা হচ্ছে কি, আমরা ওই যে 2 নম্বরে যেভাবে শিখেছিলাম, যেমন মনে করো এখানে এমন একটি সংখ্যা আমাদেরকে, যেমন 46, হ্যাঁ 46-এর আগের যে সংখ্যাটি বর্গ সংখ্যা সেটি হচ্ছে কত, যেমন মনে করো 6 6 34, 7 7 49, 7 7 49 হলে 46 হচ্ছে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কি নিতে হবে, 36 নিতে, 6 6 36 নিলাম, 6 6 36। তাহলে আমি যদি বিয়োগ করি, এই জোড় থেকে যদি বিয়োগ করি 0 1, কেমন, এখন এই জোড় নামাতে হবে। কেমন, এই জোড় যদি নামায় তাহলে কত দাঁড়াবে, 39। এবার এখানে এই 6 এর ডবল হয়ে এখানে আসবে, দ্বিগুণ হয়ে আসবে, 6 দুগুণে 12। কেমন, এখন 12 এর পাশে এমন একটি অঙ্ক আমরা বসাবো, যেই অঙ্ক ওটিকে, অর্থাৎ যেটি বসাবো ঠিক ওটা দ্বারা আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। মনে করো এই 12 আছে, কেমন, আমি 12 এর পাশে 4 বসালাম, তাহলে 4 দিয়ে আমাকে গুণ করতে হবে। যেমন 4 4 16, 4 দুগুণে 8 9, 4 একে 4,
তাহলে কিন্তু আরো অনেক বড় অঙ্ক দ্বিগুণ নিতে হবে। তো দ্বিগুণ মানে আমি যদি 8 নিই, 8 নিলাম এবং 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 8 8 64 4 8 দুগুণে 16, 16 এবং 6 এ 22, হাতে থাকে 2, 8 একে 8, 8 2 10, 1024। তাহলে আমার মনে হয় 1039 এর যেটা ছোট তাহলে এটিই হবে। 8 দিলাম, এখানে 8 নিলাম, তাহলে কত হবে? 1024। আমি যদি বিয়োগ করি 9 থেকে 4 গেলে 5, 3 থেকে 2 গেলে 1, কেমন? এখন দেখো তাহলে আমাদের অবশিষ্ট কি থেকে গেল? 15 থেকে গেল, কেমন? অবশিষ্ট কত রয়ে গেল? 15 রয়ে গেল। তাহলে আমাদেরকে কি করতে হবে? যে এখানে এতকে যদি পূর্ণবর্গ অর্থাৎ এত এর বর্গমূল যদি অর্থাৎ 46,639, কেমন? এর বর্গমূল, এত এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে এত এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে দেখা যায় এতে 15 অবশিষ্ট থেকে যায়, অবশিষ্ট রয়ে যায়, কেমন? 15 কি হয়ে গেল? অবশিষ্ট রয়ে গেল, অবশিষ্ট 15 থেকে গেল। তার মানে প্রদত্ত সংখ্যা থেকে কি করতে হবে? 15 বাদ দিতে হবে। 15 বাদ দিলে সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব প্রদত্ত সংখ্যা হতে 15 বাদ দিলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে। ঠিক আছে? তাহলে কি বললো আমাদেরকে? আমাদের যে প্রশ্ন ছিল যে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আমরা বুঝে গেলাম যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? 15। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 15 হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 15। এভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি, কেমন? তো আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।